ডিপার্টমেন্টের আর যত ক্লাস হবে নো রেকর্ড, শুধু আজকের এই ব্রিফিং আচ্ছা ক্লাসটাই দিলাম রেকর্ড দিলাম হবে। দিলাম যাও দিলাম, স্মৃতির কথা রাখা দিলাম যাও, দিসি রেকর্ড। তাহলে এবার শোনো, আমরা যে চ্যাপ্টারটা এখন স্টার্ট করছি ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট, এটা আসলে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট কেন নামকরণ করা হয়েছে এটা আমি তোমাদেরকে বলবো। তবে আগে তোমরা মূল ব্যাপারটা একটু বুঝে নাও। এটা আসলে একটা ইনকাম স্টেটমেন্ট। প্রত্যেক বছর শেষে সাউন্ড হচ্ছে, বুঝছো মাসুদ? কোথা থেকে সাউন্ড হচ্ছে বুঝতে জি পারছি না, স্যার। কিন্তু সাউন্ডটা কোথা থেকে যাই না। মোনার উপর ও থেকে আসতেছে নাকি? মোনা আসো মোনা? না মোনার স্পিকার বন্ধ মাইক্রোফোন তো আছে। মনে মোনার বন্ধ, মোনার বন্ধ। সত্যরঞ্জন, সবাই হ্যাঁ মিউট করে দেয় বেটার। হ্যাঁ সবাই একটু মিট করে দাও। হ্যাঁ ঠিক আছে। মোনা গত ক্লাসে ছিল না, তুমি সুস্থ তো মোনা? স্যার ফার্মিং থেকে সাউন্ড আসছে। আচ্ছা, তো দেখো তোমরা জানো যে ইনকাম স্টেটমেন্ট কিভাবে করে। একটা নির্দিষ্ট টাইম শেষে কোম্পানি যখন তার ইনকাম স্টেটমেন্ট করে, তখন সে প্রথমে লেখে সেলস, সেখান থেকে সে লেস করে কস্ট অফ গুডস সোল্ড, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিলে সে পেয়ে যায় গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্সটা বাদ দিলে সে পেয়ে যায় নেট প্রফিট। বলতো এই যে আমি ছোট্ট যে কথাটা বললাম, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে পাওয়া যায় গ্রস প্রফিট, আর গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স গুলো বাদ দিলে পাওয়া যায় নেট প্রফিট। এই কথাটা কি আমরা সবাই জানি না? জানি তো। এটা একটা স্যার কোম্পানি। স্ক্রিনটা শেয়ার করেন। আমি তো এখনো অঙ্ক ধরিই নাই, কোনো প্রশ্নই করি না, আমি খালি চেহারা দেখাইতেছি আমার। ও আচ্ছা স্যার। আমি তো এখন স্ক্রিনে যাই নাই মাসুদ, আমি যখন যাবো আমি অবশ্যই শেয়ার করে যাবো। এখন আমি যে কথাটা বলছি আগে একটু শুনে নাও, তারপর আমি স্ক্রিনে যাবো না, বুঝছো? তো আমি শুরু করি আবার, জি স্যার। আমার আমার থামায় দিও না। তো এখন ব্যাপারটা দাঁড়ালো যে যদি একটা কোম্পানি তার ইনকাম স্টেটমেন্ট করে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট, সেখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে নেট প্রফিট, এটা যদি তোমরা জানো, এই কাজটাই কোম্পানি করবে। কিন্তু সেটার নাম কেন ডিপার্টমেন্ট হলো? কারণ কখনো কখনো কোম্পানি এই কাজটা তার একাধিক ডিপার্টমেন্টের মধ্যে একই সাথে করে। যেমন একটা কোম্পানির আন্ডারে 3টা ডিপার্টমেন্ট রয়েছে বা 2টা ডিপার্টমেন্ট রয়েছে, সে 2টা ডিপার্টমেন্টের ইনকাম স্টেটমেন্ট সে একসাথে করবে। 2টা ডিপার্টমেন্টের ইনকাম স্টেটমেন্ট যখন সে একসাথে করতে যাবে, তখনই এই ইনকাম স্টেটমেন্টটাকে আমরা ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট বলবো। কারণ এই কোম্পানি ইনকাম স্টেটমেন্টটা সে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে করছে, আবার সম্পূর্ণ কোম্পানির জন্য সে একসাথে করছে। তার মানে তুমি ধরে নাও সেলস 2টা ডিপার্টমেন্টেরই আছে, লেস কস্ট অফ গুডস সোল্ড 2টা ডিপার্টমেন্টেরই আছে, তাহলে আমরা 2টা ডিপার্টমেন্টেরই গ্রস প্রফিটটা পেলাম। এবার অপারেটিং এক্সপেন্স 2টা ডিপার্টমেন্টেরই আছে, আমি 2টা ডিপার্টমেন্টেরই অপারেটিং এক্সপেন্সটা বাদ দিলাম, তাহলে আমি 2টা ডিপার্টমেন্টেরই নেট প্রফিটটা পেয়ে গেলাম। তাহলে একই সাথে আমি 2টো ডিপার্টমেন্টের নেট প্রফিট বের করলাম, আর যদি আমি এদের দুজনেটা যোগ করি তাহলে আমি একবারে টোটালটাও পেয়ে গেলাম। এই যে প্রসেসটার কথা বলা হলো, আসলে আমি করলাম কিন্তু ইনকাম স্টেটমেন্ট, কিন্তু আমি এই ইনকাম স্টেটমেন্টটা করার সময় ডিপার্টমেন্ট গুলোকে আলাদা আলাদা ভাবে করলাম। এ ডিপার্টমেন্টটা করলাম আলাদা, বি ডিপার্টমেন্টটা করলাম আলাদা, আবার টোটালটাও করলাম। কোম্পানিটাও জানতে পারলাম, 2টা ডিপার্টমেন্টটাও আলাদাভাবে জানতে পারলাম। এই প্রেজেন্টেশনটাকে আমরা ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট বলি। আর এই ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট গুলো তুমি তৈরি করবা বলে এই চ্যাপ্টারটার নাম হয়েছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট। এই জন্য এটা নাম হয়েছে ডিপার্টমেন্ট অ্যাকাউন্ট। আর এই ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের অঙ্কগুলো করার সময় তোমার মূল ঝামেলাটা কোথায় হবে, আমি খালি স্ট্রাকচারটা তোমাদের সামনে ব্যাখ্যা করেছি। আমি হাতে হাতে অঙ্ক করব যেভাবে আমি সবসময় করি, এবং এমন ভাবে আমি অঙ্কটা করব যদি তোমরা কাগজ কলম নিয়ে আমার সঙ্গে বসে অঙ্ক করো, আমি গ্যারান্টি দিয়ে দিলাম, আমি 2টা অঙ্ক দিয়ে দিয়েছি তোমাদের, 2টা অঙ্ক যদি তোমরা করতে পারো তাহলে এই ডিপার্টমেন্ট তোমাদের কাছে একদম কঠিন লাগবে না, এবং তাও এক বসায়। মাসুদ কি বাসায় আছো পড়ার টেবিলে নাকি বাইরে? হ্যাঁ স্যার বাইরে আছি, বাসায় আছি। ওই দেখো, এখনো যদি বাইরে বসে ক্লাস করো এই অঙ্ক কিন্তু ধরতে পারবে না। জলদি বাসায় যাও, টেবিলে গিয়ে বসো, আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে অঙ্কটা করো। হাতে হাতে অঙ্কটা করে আমি যে 2টা অঙ্ক এর নিচে দিয়ে দিয়েছি, সাথে তোমাদের পিডিএফটা আমি গতকালকে আজকে পাঠিয়ে দিয়েছি পিডিএফ। তোমরা দেখবো যে একটা অঙ্ক আমি করে দেবো, সেই জন্য আমি রেডি রেখেছি, আর 2টা অঙ্ক আমি তোমাদেরকে বাসায় করার জন্য দিয়েছি। যদি তোমরা এক বসে করে ফেলো আজকে, একদিনের মধ্যে তোমার ডিপার্টমেন্ট শিখে ফেলবা। তবে অঙ্কের মধ্যে বিভিন্ন রকম আছে, আমি এক রকমের অঙ্ক খালি আজকে করেছি। আমি এই 3 দিনের মধ্যে যদি 3 রকম অঙ্ক তোমাদেরকে শেখাতে পারি,
তার ডিপার্টমেন্টে তেমন কিছুই বাকি থাকে না। তো এই যদি হয় ঘটনা, তাহলে চলো আমরা আজকে ফার্স্ট আমাদের শীটটার দিকে একটু তাকাই। মোনা, জি স্যার। তুমি প্রথম থেকে যে চ্যাপ্টারে থাকো সেই চ্যাপ্টারের অঙ্কটা কিন্তু তুমি অনেক ভালো পারো। আর আমার সৌভাগ্য যে আমি আজকে প্রথম ক্লাসে আমি তোমারে পেয়েছি, তাই তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। আমি আমার জি স্যার। প্রারম্ভিক আলোচনা শেষ করেছি, তোমরা এবার এই অঙ্কটার দিকে একটু তাকাও। আমি প্রশ্নটা পড়ছি, তোমরা একটু খেয়াল করো। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টস পার্ট বি। এটা আমি পার্ট বি স্ট্যান্ডার্ড অঙ্ক তোমাদের জন্য আমি তৈরি করেছি। আর এটা সালের অঙ্ক বটে, অনার্সের সালের অঙ্ক। From the following information relating to department 1 and department 2, এখানে দুইটা ডিপার্টমেন্টের ইনফরমেশন দেওয়া আছে। অফ অটো কার লিমিটেড, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে অটো কার। আর এখানে যে দুটো ডিপার্টমেন্ট রয়েছে, একটা ডিপার্টমেন্ট 1 একটা ডিপার্টমেন্ট 2, তার মানে দুইটা ডিপার্টমেন্টই অটো কার কোম্পানির আন্ডারে। তোমাকে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2014। শুধুমাত্র ইনকাম স্টেটমেন্টই করতে বলেছে তোমাদেরকে। আমরা যদি ইনকাম স্টেটমেন্টটা তৈরি করতে যাই, তাহলে ইনকাম স্টেটমেন্টের জন্য আমি মুখে মুখে তখন যে কথাগুলো বলেছি, যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পাবো গ্রস প্রফিট, আর সেখান থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে বা তোমার অন্যান্য এক্সপেন্স গুলো বাদ দিলে আমরা পাবো নেট প্রফিট। এই কাজটাই কিন্তু আমাদের করতে হবে, কিন্তু এই কাজটা করতে গিয়ে আমরা একটা ছোট্ট প্রবলেমে পড়বো। আমি এই অঙ্কটার মাধ্যমে তোমাদের সেই প্রবলেম গুলো খুঁজে বের করবো আমি, এবং তোমাদেরকে সলভ করে দিব। তোমরা দেখো এখানে ওনার অঙ্কের মধ্যে বলছে পারচেজ। পারচেজটা হচ্ছে ক্রয়। দেখো পারচেজ ডিপার্টমেন্ট 1 এর হচ্ছে 8 লাখ, ডিপার্টমেন্ট 2 এর হচ্ছে 2 লাখ। আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু পারচেজ দেওয়া আছে, এটা একটা খরচ। পারচেজটা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে ব্যবহার করা হয়, তোমরা জানো। দুই ডিপার্টমেন্ট আলাদা করে দিয়েছে। কিন্তু ওয়েজেস ফ্যাক্টরি মানে ফ্যাক্টরির ওয়েজেস, এটা আমাদের একটা খরচ। কিন্তু বলতো এই ফ্যাক্টরির ওয়েজেসটা কি আলাদা করা আছে না একসাথে আছে? স্মৃতি, এই ওয়েজেস ফ্যাক্টরি যে খরচটা দেওয়া আছে ফ্যাক্টরির ওয়েজেস, এই খরচটা কি দুই ডিপার্টমেন্টের জন্য আলাদা করা আছে না একসাথে দেওয়া আছে? এখানে তো কিছু বলা নাই স্যার। বলা নাই মানে একসাথে আছে। আর এটাই হলো ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের ঝামেলা। ডিপার্টমেন্ট অ্যাকাউন্টের ঝামেলাটা হলো এই খরচগুলো শুধুমাত্র পুরো প্রতিষ্ঠানের জন্য একবারে দিয়ে দিয়েছে। এর মধ্যে ডিপার্টমেন্ট 1 এর ভাগে কত যাবে, ডিপার্টমেন্ট 2 এর ভাগে কত যাবে, সেটা কিন্তু প্রশ্নের মধ্যে বলে নাই বা আমাদের এখানে দিয়ে দেয় নাই। আর তাই এইটার ব্যাপারে আমি তোমাদেরকে একটা নোট বলে দিতে পারি। সেই নোটটা হলো এরকম যে প্রশ্নে বলা না থাকলে সকল প্রকার এক্সপেন্স সেলসের ভিত্তিতে ভাগ করতে হয়। তোমরা কি এই নোটটা লিখে নিবা? তোমরা কি খাতায় এই নোটটা লিখে নিবা? জলদি করে একটু লিখে নাও। প্রশ্নে বলা না থাকলে অর্থাৎ প্রশ্নে উল্লেখ না থাকলে সকল প্রকার এক্সপেন্স সেলসের অনুপাতে ভাগ করতে হয়। তাহলে এটা একটা প্রবলেম আমাদের জন্য, যে পারচেজটা যেমন একটা খরচ, অথচ এটা ডিপার্টমেন্ট 1 এর কত টাকা, ডিপার্টমেন্ট 2 এর কত টাকা ভাগ করে দিয়েছে ওনারা। কিন্তু ওয়েজেস ফ্যাক্টরি এটা একটা খরচ, কিন্তু এই খরচটা ডিপার্টমেন্ট 1 এর কত ডিপার্টমেন্ট 2 এর কত সেটা ওনারা বলেনি। তার মানে এই খরচটা এখন তোমাকে এই দুই ডিপার্টমেন্টের মধ্যে ভাগ করে দিতে হবে। কিন্তু আমি কিসের অনুপাতে ভাগ করব? এই জন্য আমি এই নোটটা লিখলাম যে খরচগুলো কোন অনুপাতে ভাগ হবে যদি বলা না থাকে, তাহলে সব সময় সেলসের অনুপাতে ভাগ করতে হয়। এই কথাটা তোমাদেরকে একটু নোট করে নিতে হবে। ডিপার্টমেন্টের অঙ্কের আজকে ফার্স্ট আলোচনা তোমাদের সাথে আমার, তাই এই আলোচনায় আমি তোমাদেরকে এই কথাটা বলে দিলাম, নোট করে দিলাম যে ইনকাম স্টেটমেন্ট করার সময় যদি খরচগুলির ভাগ করে দেওয়া না থাকে আর অনুপাতগুলো ভাগ করার জন্য যদি কোনো কিছু না বলে দেয়, তাহলে সব সময় আমরা এই খরচগুলোকে বিক্রয়ের অনুপাতে ভাগ করব। শোরুম ওয়েজেসটাও দেখো ভাগ করা নেই, 60,000 টাকা। এটাও যদি প্রশ্নের মধ্যে কিছু না বলে দেয়, আমরা এটাকেও বিক্রয়ের অনুপাতে ভাগ করব। অফিস স্যালারি 40,000 টাকা, এটাও একটা খরচ, আর এই খরচটাও দেখো ওনারা ভাগ করে দেয়নি। তাই
যদি ওনারা ভাগ না করে দেয় আমরা সেলসের ভিত্তিতে ভাগ করবো, যদি না বলে দেয়। রেন্ট অফ ফ্যাক্টরি, এটা ফ্যাক্টরি রেন্ট, এটাও ভাগ করা নাই। রেন্ট অফ শোরুম, এটাও ভাগ করা নাই। সানড্রি এক্সপেন্স, বিবিধ খরচ, এটাও ভাগ করা নাই। যতগুলো আইটেম আমি পড়লাম ওয়েজেস থেকে শুরু করে এই খরচগুলো একটাও ভাগ করা নাই। আর এই খরচগুলো যদি প্রশ্নের মধ্যে কোন অনুপাতে ভাগ হবে বলে না দেয়, তাহলে আমরা সব সময় এটাকে সেলসের অনুপাতে, নিট সেলসের অনুপাতে আমরা সব সময় এই খরচগুলোকে ভাগ করব। আর দেখো আমাদের এই যে সেলস দেওয়া আছে, সেলস দেওয়া আছে, আচ্ছা সেলস দেওয়া আছে একজনের 12 লাখ, একজনের 8 লাখ। তাহলে আমি বলেছিলাম যে যদি ওনারা না বলে দেয় তাহলে আমরা এই সেলসের অনুপাতে খরচগুলো ভাগ করব। আচ্ছা তোমরা কি সেলসের অনুপাতটা একটু বের করে নিতে পারবা? যে সেলসের অনুপাতটা কিভাবে বের করবো, আমরা কি সেলসের অনুপাতটা একটু বের করে নিতে পারি? চলো আমরা সেলসের অনুপাতটা একটু কিভাবে বের করবো আমি একটু পাশে দেখে দিই। আমি একটু দেখে দিই আমাদের সেলসের অনুপাতটা কিভাবে আমরা বের করব। দেখো সেলস রেশিও, সেলসের অনুপাতে আমরা যেহেতু খরচটা ভাগ করবো তাহলে সেলস রেশিওটা কত? দেখো একটা আছে 12 লাখ, একটা হচ্ছে 12 লাখ ইস্টু আর একটা হচ্ছে 8 লাখ। তাহলে 12 লাখ ইস্টু 8 লাখ, এটাকে আরো ছোট করা যায় না? জি স্যার, 8/12। আচ্ছা 12:8। আচ্ছা এটাকে আরো ছোট করা যায় না? একবারে করা যেত, আমি ছোট ছোট করে করতেছি। এবার তুমি এটাকে কত দিয়ে ভাগ দিবা? 4 দিয়ে ভাগ, 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায় না? 3/2 3:4। এটা যদিও তোমরা একবারে শুরুতেও করতে পারতা, আমি একটু দেখাইলাম তোমাদেরকে যে এটা এইভাবে স্যার আমরা- 3:2 হবে। ও হ্যাঁ 3:2, আর দূর আমি কি লিখে 3:2। আমরা এই জিনিসটা আমি এখানে দেখালাম এমনিতেই, কিন্তু অনুপাতটা যে 3:2 ফাইনালি এটা কিন্তু তোমরা নিজেরাই বের করে নিতে পারো। এই সেলসের অনুপাতটা আমরা এই জন্য বের করলাম যে আমরা কিন্তু এই সেলসের অনুপাতেই না বলে দেওয়া খরচগুলো আমরা কিন্তু সমস্ত আইটেমের মধ্যে কিন্তু ভাগ করব। সেই জন্য আমি এই সেলস রেশিওটা এখানে একটু বের করলাম। তোমরা কি সেলস রেশিওটা বের করা বুঝছো? জি স্যার। আচ্ছা এবার দেখো সেলস দেওয়া হচ্ছে 12 লাখ আর 8 লাখ। ক্লোজিং ইনভেন্টরি, তোমরা জানো তো যে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে গেলে আমাদের ক্লোজিং ইনভেন্টরিটা লাগে। সেই ক্লোজিং ইনভেন্টরি ডিপার্টমেন্ট 1 এরটাও বলে দিয়েছে, ডিপার্টমেন্ট 2 এরটাও বলে দিয়েছে। সেলস ডিপার্টমেন্ট 1 এরটাও বলে দিয়েছে, ডিপার্টমেন্ট 2 এরটাও বলে দিয়েছে। এই ইনফরমেশন গুলো ব্যবহার করে যেগুলো টেবিলের মধ্যে আছে তোমাদেরকে সুন্দর করে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ওই যে নিচে বলে দিয়েছে all expenses are to be allocated between department 1 and department 2 in the proportion to sales। এটা ওনারা পরিষ্কার অঙ্কের মধ্যে বলে দিয়েছে। যদি এটা নাও বলতো তবুও আমরা সেলসের অনুপাতে কিন্তু এই খরচগুলো ভাগ করতাম। দেখো এই অঙ্কটার মধ্যে কিন্তু ওনারা পরিষ্কার করে বলে দিয়েছে যে তুমি সমস্ত খরচগুলো আনডিসপিউটেড এক্সপেন্স গুলো তুমি এই দুটো ডিপার্টমেন্টের মধ্যে তুমি বিক্রয়ের অনুপাতে ভাগ করবে, এই কথাটা বলে দিয়েছে। আর এখন আমার তোমাদের কাজ কি, কাজটা একদম চোখের সামনে পরিষ্কার। আমি এখন একটা ইনকাম স্টেটমেন্ট করব, ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট। যে ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমি দুইটা ডিপার্টমেন্টের ইনকাম স্টেটমেন্ট আলাদা আলাদা ভাবে দেখাতে পারবো, আবার টোটাল প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্টও আমি দেখাতে পারবো। আর এটাই আমাকে করতে বলেছে এবং আমি তোমাদেরকে এখন দেখাবো আমরা কিভাবে এই ইনকাম স্টেটমেন্টটা করব। আর যদি সেটা করতে চাও আমার সঙ্গে হাতে হাতে সাথে সাথে, তাহলে এই রকমের একটা ছক টানো। আমার এই ছকটা কিন্তু লম্বা হবে বুঝছো। আমি যে ছকটা টানছি ডিপার্টমেন্ট 1 এর জন্য 2টা টাকার ঘর, ডিপার্টমেন্ট 2 এর জন্য 2টা টাকার ঘর, আর টোটালের জন্য 2টা টাকার ঘর। দুইটা ডিপার্টমেন্ট আর এদের দুজনেরটাকে যোগ করলে পাবো আমরা টোটাল। আমি কিন্তু এই জিনিসটা এইভাবে ছকটা টানছি ছোট করে, আমার ছকটা কিন্তু বড় হবে, তোমরা কিন্তু একটু বড় করে টানো। তাহলে আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে তোমরা যদি অঙ্কটা করো তাহলে তোমরা ইনকাম স্টেটমেন্টটা সুন্দরভাবে করতে পারবে এবং বুঝতে পারবে। সাদিয়া, জি স্যার। অঙ্কটা সোজা না? জি স্যার। সহজই লাগছে কিনা? হ্যাঁ এখন তো আপাতত সহজই লাগতেছে। হ্যাঁ চলো আমরা এটা হাতে হাতে করে ফেলি। ছক টেনে ফেলো, ঘর টেনে ফেলো।
রঞ্জন স্কেল আছে তো কাছে? হ্যাঁ স্যার শেষ। বাহ, ফাইন। বৃষ্টি? জি স্যার করতেছি। হ্যাঁ, ছকটা করে ফেলো, সুন্দর করে প্রেজেন্টেশনটা লেখো। মানে আমি যেভাবে, হ্যাঁ আমি যেভাবে অঙ্কটা করব, তোমরা কিন্তু নিচে দুটো অঙ্ক আমি দিয়ে রেখেছি, সেই দুটো কিন্তু ঠিক এটা দেখে দেখে এত সুন্দর করে তোমরা করবা। আমরা যখন ইনকাম স্টেটমেন্টে স্টার্ট করব, তখন মনে রেখো ইনকাম স্টেটমেন্টে সর্বপ্রথমে আমরা লিখবো সেলস। আর আমি এই সেলসটার পাশে ছোট হাতের এ দিয়ে দিলাম। তোমরা দেখো আমাদের প্রশ্নের মধ্যে সেলসটা দেওয়া আছে। ডিপার্টমেন্ট 1 এর হচ্ছে 12 লাখ, আর ডিপার্টমেন্ট 2 এর হচ্ছে 8 লাখ। আমি এই ডিপার্টমেন্ট 1 এর ঘরে 12 লাখটা 2 নাম্বার টাকা কলামে বসাবো। আমি 2 নাম্বার টাকা কলামে 12 লক্ষ টাকাটা বসাই দিলাম। স্যার সেলসের ঘরে আবার এই লিখলেন কেন? এটা কেন লিখলাম একটু পরে বলি, আগে লেখো তুমি। সেলস লিখে সেলসের পাশে একটা ছোট হাতের এ লিখে দিয়েছি। এটা কারণ আছে নিশ্চয়ই, একটু পরে বলবো না, তুমি এটা আগে এ লেখো। আর বি এর ঘরে আমাদের সেলসটা ছিল 8 লাখ, আর এই দুটো যোগ করলে আমাদের টোটালের ঘরে বসবে 20 লাখ। এই ফোন ধরো কেউ। রিসিভ করো, ফোন রিসিভ করো। আমরা এই সেলস থেকে, সেলসটা তো লেখা শেষ, আমরা এবার এই সেলস থেকে, দেখো আমি সেলসটাকে আলাদা একটা বক্স কেটে ফেলছি, দেখছো সেলসটাকে আলাদা করে ফেলছি। এবার আমি এখান থেকে লিখবো লেস কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, যেহেতু আমি এবি লিখছি, তাহলে লেস কথাটা বাদ দিয়ে দাও, লেস লাগবে না, শুধু কস্ট অফ গুডস সোল্ড লিখে এটার পাশে বি লিখে দাও। আমরা একটা কলম দিলাম, আমরা এখানে কস্ট অফ গুডস সোল্ডটা বের করব। আমি অঙ্কটা করার সময় সম্পূর্ণ ফরম্যাটটা তোমাদের সামনে উপস্থাপন করব, যদিও আমাদের এই অঙ্কটার মধ্যে একটা আইটেম নাই, তারপরেও আমি সম্পূর্ণ ফরম্যাটটাই তোমাদের সামনে উপস্থাপন করব। কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে গিয়ে তোমরা জানো আমরা সর্বপ্রথম ওপেনিং ইনভেন্টরি থাকলে লিখি। আমরা সর্বপ্রথম ওপেনিং ইনভেন্টরি যদি থাকে তাহলে সেটা আমরা সবার আগে লিখি। কিন্তু তোমরা খেয়াল করে দেখো আমাদের এই কোশ্চেনটার মধ্যে কোনো ওপেনিং ইনভেন্টরি ছিল না, এই কোশ্চেনটার মধ্যে কোনো ওপেনিং ইনভেন্টরি ছিল না। সেজন্য আমরা ওপেনিং ইনভেন্টরিটা কোথাও আর লিখি নাই, দেখছো? এটা প্রথম টাকার ঘরে হবে। যাই হোক, ওপেনিং ইনভেন্টরিটা আমাদের এই অঙ্কেটা নাই। যদি কোন অঙ্কে থাকে তখন কিন্তু আমরা ওপেনিং ইনভেন্টরিটা লিখবো, বুঝছো? কিন্তু এই অঙ্কে ওপেনিং ইনভেন্টরি নাই বলে এই জায়গাটা ফাঁকা থেকে গেল। এখানে কোনো ওপেনিং ইনভেন্টরি আমাদের এই অঙ্কে দেওয়া নাই, কিন্তু ওপেনিং ইনভেন্টরি থাকে সবার আগে লিখবো। এবার চলো ওপেনিং ইনভেন্টরির সঙ্গে আমরা লিখবো পারচেজ। দেখো পারচেজ দেওয়া আছে ওপেনিং ইনভেন্টরির পর। আমি কস্ট অফ গুডস সোল্ডটা কিভাবে নির্ণয় করে আমি সেটা দেখাচ্ছি। পারচেজ রয়েছে দেখো, যে ডিপার্টমেন্ট 1 এর 8 লাখ আর ডিপার্টমেন্ট 2 এর 2 লাখ। তাহলে ডিপার্টমেন্ট 1 এর 8 লাখ, আমি ডিপার্টমেন্ট 1 এর ঘরে লিখে দিলাম এই যে 8 লাখ। আর এই তোমরা ধরো না ফোনটা,
ডিপার্টমেন্ট 2 এর হচ্ছে ডিপার্টমেন্ট 2 এর হচ্ছে 2 লাখ। তাহলে 8 লাখ আর 2 লাখ যোগ করলে আমাদের টোটাল অ্যামাউন্টটা হবে 10 লাখ। তাহলে আমাদের টোটাল পারচেজের পরিমাণটা আসবে 10 লাখ। আমরা আমাদের পারচেজটা লিখে ফেললাম। দেখো পারচেজের পর ওপেনিং ইনভেন্টরি পারচেজ। এবার যদি কোনো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স থাকে, যেগুলোকে আমি বলি কারখানার যদি কোনো খরচ থাকে। হ্যাঁ বলো। আমাদেরকে একটু বলবেন যে যে ডিপার্টমেন্টাল 1 এটাতে যে প্রথম কলামে ওপেনিং ইনভেন্টরি বা যে প্রথম কলামে যে আমরা পারচেজটা দিলাম, সেটা দ্বিতীয় কলামে দিলাম না কেন? ও আচ্ছা, এটা তুমি যখন আমি যখন সবগুলো একসঙ্গে যোগ করব, যে সমস্ত আইটেম গুলো কস্ট অফ গুডস সোল্ড এর উপাদান, তাদেরকে যদি আমি 1 নাম্বার কলামে যোগ করার পর যদি আমি 2 নাম্বার কলামে নেই, তাহলে কি টোটাল কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণটা তুমি জানতে পারবে না? জি স্যার। যারা যারা কস্ট অফ গুডস সোল্ড এর আইটেম, এদেরকে যদি সব আমি প্রথম কলামে একসঙ্গে যোগ করে নিয়ে যদি আমি 2 নাম্বার কলামে যাই, তাহলে টোটাল কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণটা কত তুমি জানতে পারবে না আলাদাভাবে। সেই জন্য আমরা এদেরকে প্রথম কলামে নিয়েছি। আচ্ছা, ওপেনিং ইনভেন্টরি লিখেছি, পারচেজ লিখেছি। এবার ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স যদি থাকে, এদেরকে কস্ট অফ গুডস সোল্ড বলা হয়। আর ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হচ্ছে ওয়েজেস এবং কারখানার যে কোনো খরচ। মনে রাখবা, ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স কার হয়? ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হচ্ছে ওয়েজেস, তাও ফ্যাক্টরির ওয়েজেস এবং যে কোনো কারখানার খরচ। তাহলে দেখো এখানে ফ্যাক্টরির ওয়েজেস আছে, এটা আমরা নেব, কিন্তু শোরুমের ওয়েজেসটা নেব না কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে, কারণ এটা কারখানার না। অফিস স্যালারিজটাকেও নেব না, কিন্তু ফ্যাক্টরি রেন্টটা নিব, কারণ ফ্যাক্টরির সমস্ত খরচ কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে যাবে। শোরুমের ভাড়াটাও নেব না, শোরুমটা যেখানে পণ্য বিক্রয় হয়, তাহলে এটাও কিন্তু আমাদের কস্ট অফ গুডস সোল্ড এ আসবে না। সান্ড্রি এক্সপেন্স হচ্ছে বিবিধ খরচ। তাহলে দেখা যাচ্ছে আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং এক্সপেন্সের মধ্যে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার জন্য কাকে কাকে নেব? ওয়েজেস কে নেব, শোরুমটা নেব না, রেন্ট ফ্যাক্টরি রেন্ট কে নেব, এই দুইটাকে নেব, কি তাই না? তাহলে চলো ওয়েজেসটাকে লিখবো এখন আমরা 50,000। চলো আমরা লিখে ফেলবো পারচেজের পর, এখন আমরা লিখবো ওয়েজেস। এই ওয়েজেসটা কিন্তু আমাদের কোন ডিপার্টমেন্টের জন্য কত সেটা দেওয়া নাই, কিন্তু একবারে টোটালটা দেওয়া আছে 50,000। আমি টোটালটা 50-এর ঘরে লিখতাম, কিন্তু এই 50,000-এ ডিপার্টমেন্ট 1 কত পাবে, ডিপার্টমেন্ট 2 কত পাবে, সেটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলা নাই। আর সেই জন্যই আমরা এই ওয়েজেসটাকে এখন সেলসের অনুপাতে ভাগ করব। আর আমাদের সেলসের অনুপাতটা আমরা উপরে বের করে রেখেছি 3:2। তাহলে এই ওয়েজের যে টাকাটাকে এখন আমরা 3:2 অনুপাতে 3:2 অনুপাতে আমরা এখন এই খরচটাকে, এই 50,000 টাকাটাকে এদের দুজনের মধ্যে ভাগ করে দেব। তোমরা অনুপাত দুটি যোগ করো, 3 আর 2 কত হয়? 5। তাহলে 50,000-কে 5 দিয়ে ভাগ করো আর 3 দিয়ে গুণ করো, 5 দিয়ে ভাগ করো আর 3 দিয়ে গুণ করো। তাহলে তোমরা প্রথম ডিপার্টমেন্টের ওয়েজেস খরচটা কত সেটা পেয়ে যাবে। এটাকে 5 দিয়ে 20,000 তাহলে হবে 30,000 আর এটা হবে 20,000। মৌ, তুমি কি আসছো? মৌ, মৌ কি আছো? অন্তরা, মৌ আসছে? হ্যাঁ স্যার, আমি আছি। ও আচ্ছা, শুরু থেকে আছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 30,000 আর এই 20,000 যোগ করলে আমরা আমাদের টোটাল ওয়েজেসের পরিমাণটা পেয়ে গেলাম 50,000। আমরা কি এই ওয়েজেসটা ভাগ করাটা কি সবাই বুঝছি? দেখো ওয়েজেসের পরে আমরা নেব কোনটা? ওয়েজেসের পরে আমরা নেব হচ্ছে শোরুমটা নেব না, কিন্তু তোমার অফিস স্যালারিজটা নেব না, কিন্তু ফ্যাক্টরি রেন্টটা নেব 12,000। চলো নিয়ে নেই ফ্যাক্টরি রেন্ট। ফ্যাক্টরি রেন্টটাও ভাগ করা নেই,
এটাকেও আমাদেরকে ওই সেম অনুপাতেই ভাগ করতে হবে। ফ্যাক্টরি রেন্টটাকেও আমরা ওই 3:2 অনুপাতেই ভাগ করে দেব। এই অনুপাতে ভাগ করে দেব কারণ এটা বিক্রয়ের অনুপাত। আমরা এই অনুপাতটা আগে থেকে নির্ণয় করে রেখেছি। আর আমাদের ফ্যাক্টরি রেন্টের পরিমাণটা ছিল 12,000 টাকা। আমরা এই 12,000 টাকাই এখানে বসাই দিলাম। এই 12,000 টাকাই আমরা এখানে বসাই দিলাম। স্মৃতি স্মৃতি জি স্যার। একটু সময় নিয়ে ভালোভাবে একটা অঙ্ক করলে অঙ্কটা যে একদম মাথার ভিতরে ঢুকে যায়, তুমি খেয়াল করবে এই চ্যাপ্টারটা কিন্তু আমরা সেরকম করবো, বুঝছো? এর আগে যখন করেছিলে আচ্ছা। তখন এত দ্রুত করেছিলে, এত দ্রুত যে কি বলবো। তো চলো এই 12,000 টাকাকে আমরা 3:2 অনুপাতে ভাগ করে দেই। তাহলে একই রকম ভাবে ভাগ করবে। 12,000কে 5 দিয়ে ভাগ করো আর 3 দিয়ে গুণ করো। স্যার 7,200। প্রথমটা হবে 7,200, 6,000, সরি 4,800। এটা হবে 4,800। আমাদের 12,000 ভাগ হয়ে গেল। আমাদের ফ্যাক্টরি রেন্টের পর আমাদের কিন্তু আর কোনো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এখানে নেই। মোনা মিউট করে দাও, মোনা মিউট করে দাও। মোনা সাউন্ড হচ্ছে, মোনা মিউট করে দাও। হ্যাঁ, এবার দেখো আমাদের আর কোনো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এখানে নেই। যেহেতু আর কোনো ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স নেই, তাহলে চলো আমরা এই প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এখন যোগ করে দেই। এই প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমরা এখন যোগ করে দেই। এই প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স আমরা যোগ করে দেই। এবং যোগ করে আমরা টাকাটা প্রথম টাকার ঘরেই লিখি। দেখো তো প্রথম টাকার ঘরে অ্যামাউন্টটা কত আসে সবগুলা যোগ করলে? 8,37,200। 8,37,200। আর ডিপার্টমেন্ট 2 এরটা কত আসে দেখো? 2,24,800। 2,24,800। আর এটারটা কত আসে দেখো? 10,62,000। 10,62,000। এই ঠিক আছে। এবার এই যে যোগফলটা আমরা করলাম, কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার নিয়ম হলো এখান থেকে এখন তোমাদেরকে ক্লোজিং ইনভেন্টরি যদি থাকে সেটা বাদ দিয়ে দিতে হবে। তার মানে সকল প্রকার ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স গুলোকে যোগ করে এই যোগফলটা থেকে ক্লোজিং ইনভেন্টরিটা যদি লেস করে দেওয়া যায় তাহলে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। সেই জন্য আমরা এখন লেস করে দিব ক্লোজিং ইনভেন্টরি। লেস করব ক্লোজিং ইনভেন্টরি। তোমরা দেখো তো আমাদের ক্লোজিং ইনভেন্টরির পরিমাণটা সবার শেষে ডিপার্টমেন্ট 1 এর 1,20,000, ডিপার্টমেন্ট 1 এ 1,20,000, আর ডিপার্টমেন্ট 2 এরটা আছে 80,000। এক 1,20,000 আর 80,000 যোগ করলে আমরা পেয়ে যাব 2 লাখ। এই ফিগারটা এখন আমাদেরকে এখান থেকে লেস করে দিতে হবে। আমরা এবার লেস করে টাকাটা 2 নাম্বার কলামে পাঠিয়ে দিব, কারণ আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে গেছি। এটা লেস করে দিলেই যে অ্যামাউন্টটা আসবে এটাই কস্ট অফ গুডস সোল্ড হয়ে যাবে। আমরা কস্ট অফ গুডস সোল্ডটা পেয়ে গেছি, তাই এবার আমরা এই অ্যামাউন্টটাকে 2 নাম্বার কলামে বসাই দেই। তোমরা দেখো তো আমাদের এই 2 নাম্বার কলামে 7,17,200 আসবে এটা। তাহলে এটা আসে 7,17,200। 17,200। আর পরেরটা 14,04,800। 14,04,800। 1,44,800। ওহো, জি স্যার। 1,44,800।
1,44,800। 800 আর সব শেষেরটা স্যার 8,62,000 আসবে। হ্যাঁ 8,62,000। 8,62,000। 62,000 আমরা কস্ট অফ গুডস সোল্ডটা কিন্তু পেয়ে গেছি এবার, দেখছো? কস্ট অফ গুডস সোল্ডটা যেহেতু পেয়ে গেলাম, তাহলে এবার চলো আমরা ওই সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিয়ে দেই। উপরে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিয়ে দেই। আমরা সেলসটাকে কিন্তু এ লিখছিলাম আর কস্ট অফ গুডস সোল্ডটাকে কিন্তু বি লিখছিলাম, দেখছো? সেলসটাকে এ লিখছিলাম আর কস্ট অফ গুডস সোল্ডটাকে কিন্তু বি লিখছিলাম। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিলেই কিন্তু আমরা গ্রস প্রফিটটা পেয়ে যাব। তাহলে চলো আমরা লিখে ফেলি গ্রস প্রফিট। ক্লাস করছি। গ্রস প্রফিটটা বের করতে হবে এ মাইনাস বি। গ্রস প্রফিট এ মাইনাস বি। তাহলে 12 লক্ষ থেকে 7,17,200 এটা বাদ দিবে, জাস্ট এই এ থেকে বি টা বাদ দেবে, অর্থাৎ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দেবে। তাহলে দেখো তো কত টাকা হয়? 4,82,800। 4,82,800। এটার নাম গ্রস প্রফিট ডিপার্টমেন্ট 1 এর। এর পরের গ্রস প্রফিট হবে ডিপার্টমেন্ট 2 এর। চলো ডিপার্টমেন্ট 2 এর গ্রস প্রফিটটা বের করি। 6,55,200। 6,55,200। আর এখান থেকে যদি টোটালটা যদি করি 19,13,800। না 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 না, এটা ঠিক হয়নি মনে হয়। 11,38,000। হ্যাঁ আরেকবার দেখি। 11,38,000। 11,38,000। আচ্ছা, এই যে আমি গ্রস প্রফিটটা যে বের করলাম, আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা নির্ণয় করার পর ওই সেলস থেকে এই কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিয়ে কিন্তু আমরা এই গ্রস প্রফিটটা বের করেছি, ঠিক আছে? আচ্ছা, গ্রস প্রফিটটা আমরা বের করলাম হচ্ছে, আচ্ছা এটাকে নাম্বার দিয়ে দিই, এটা ধরে নিই সি সমান সমান, এটাকে আমরা সি সমান সমান ধরে দেই। সি সমান সমান এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের গ্রস প্রফিট। আচ্ছা, এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হলো এখান থেকে আমরা লেস করব, আমি এই ঘরটাকে অপারেটিং এক্সপেন্স। এটাকে আমি আরেকটা ইয়ে করে দেই। এবার আমি এখান থেকে লেস করে দেব অপারেটিং এক্সপেন্স।